হাই গাইস, আজকে আমি আমার সাথে হওয়া একটা ছোট্ট ঘটনা তোমাদেরকে বলবো। তো ঘটনাটা শুনে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমি যে জিনিসটা ফিল করেছি সেটা কি অলৌকিক না কোনো ভৌতিক। ঘটনাটা হলো এরকম, আমার সবে 2006-এ বিয়ে হয়েছে, নতুন নতুন। এবার দেখবে নতুন বিয়ে হলে তখন আত্মীয় পরিজনরা নিমন্ত্রণ করে। তো কলকাতার ভবানীপুরে ওর বাবার মামার বাড়ি থেকে নিমন্ত্রণ জানায় যে তোরা তোদের সুবিধা মতো দুদিন মামার বাড়ি থেকে ঘুরে যাস। তো ওর বাবা তো দোকান ছিল, তো দোকান ছুটি করে তখন দুদিনের জন্য আমরা চলে গেলাম সোজা কলকাতা ভবানীপুরে। জীবনে প্রথম ওই কলকাতা আমি দেখছি। হাওড়া স্টেশন দেখে আমার খুব ভালো লাগছিল। হাওড়া স্টেশনের পর তারপরে হাওড়া ব্রিজ জীবনে কোনোদিন দেখিনি, মানে বিয়ের আগে তো এইসব জায়গা ঘুরিনি, তাই খুব ভালো লাগছিল। তো ওর বাবাকে তখন বলছিলাম, সেই সময় বয়সটাও কম, যে কলকাতায় কি কি ঘোরার জিনিস আছে আমাকে কিন্তু ঘোরাবে তুমি। তোর বাবা বলছিল ঠিক আছে, আস্তে আস্তে সব তোমাকে ঘোরাবো। সো যাই হোক, এরকম বাসের মধ্যে উঠে দুজনে গল্প করতে করতে একটা সময় পৌঁছে গেলাম ওর বাবার মামার বাড়ি, মানে আমার মামা শ্বশুরের বাড়ি কলকাতা ভবানীপুরে। আর হাওড়া থেকে ভবানীপুরের দূরত্বটা মোটামুটি বাসে 2 থেকে 2.5 ঘন্টা হবে। আর প্রচণ্ড পরিমাণে কলকাতা ঘিঞ্জি এলাকা, চারিদিকে কত মানুষ, সেই মনে হয় যেন বাসের মধ্যে সময়ই কাটতে চাইছে না। একটা সময় গিয়ে ওর মামার বাড়ি পৌঁছে গেলাম। নতুন জায়গায়, কত বড় বাড়ি। আর ওদের বাড়ির ব্যাকগ্রাউন্ডটা একটু দিই। দোতলা বাড়ি, দোতলার ওপরে যে চিলেকোটা ঘরটা, সেখানে বিশাল বড় একটা শিবলিঙ্গ রয়েছে, মানে মোটামুটি আমার হাফ, আমি যে একটুখানি 5 ফুটের হাইটের, আমার হাফ পুরো শিবলিঙ্গটা রয়েছে। তো সেই শিবলিঙ্গটার মধ্যে সাপও তো ছিল। আমার দেখে না, মানে ওইখানটা যখনই আমি উঠতাম আমার একটু ভয় ভয় লাগতো। মামা শ্বশুরের বাড়িতে অনেকজন আর কি মেম্বার ছিল, মামা শ্বশুরের 2 ছেলে, তাদের মেয়ে আর মামিরা। আর সারাটা দিন ভীষণ আনন্দে আমার কাটলো। তো রাত হলো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আমি আমার ননদের পাশে শুয়েছিলাম, মানে মামা শ্বশুরের মেয়ের কাছে আমি শুয়েছিলাম। আর ওর বাবা ওর ভাইদের সাথে শুয়ে পড়েছে, মানে মামাদের ছেলেদের সাথে শুয়ে পড়েছে। তো ঘুমোচ্ছি। আর কি বলো তো, বিছানা চেঞ্জ হলে আমার না চট করে কোথাও ঘুম আসে না। তো অনেক রাত অবধি আর কি গল্প টল্প করার পর মোটামুটি ঘুমোতে আমাদের রাত 1টা বেজে গেছে। এবার তখন কটা হবে, মোটামুটি 1:45 মতো হবে। হঠাৎ করে আমার কানে আওয়াজ আসে, কেউ যেন নুপুর পরে দৌড়চ্ছে। এবার আমি না চোখটা বন্ধ করে শুনছি, মানে চোখের মধ্যে তো ঘুমও রয়েছে। এবার ফট করে চোখটা খুলতেও পারছি না, কিন্তু চোখটা বন্ধ করে আমি ফিল করছি যে এই নুপুরের আওয়াজটা কোথা থেকে আসছে। তো তখন আমি শুনতে পাচ্ছি যে নুপুরের আওয়াজটা আর কোথাও না, ছাদের ওপর থেকে গোল গোল করে কেউ যেন ঘুরছে। এইবার সেই সময় মোটামুটি মাসটা ছিল জুন জুলাই মাস, আর গরমের সময়। আর ওই নুপুরের আওয়াজটা যখনই আমার কানে এসছে, আস্তে আস্তে আমি যেন পুরো ঘেমে গেলাম। মানে আমার মাথার মধ্যে কেউ যেন 1 বালতি জল ঢেলে দিয়েছে, সেই জলটা পুরো আমার ভিজে গেছে। মানে 1 বালতি জলে সেই মনে হয় যেন আমি পুরো ভিজে গেছি, এতটাই ঘেমে গেছি ভয়তে। তো আমার পাশে আমার ননদকে ডেকেই যাচ্ছে, পুপান ওঠো না, দেখো না কি নুপুরের আওয়াজ হচ্ছে, আমার তো ভয় লাগছে। আচ্ছা, ও এবার ঘুমের মধ্যে, ও বদি দাদু ব্যাংক তুমি ঘুমাও, তো নুপুরের আওয়াজ মাঝে মাঝে আমরা শুনতে পাই। হ্যাঁ, মাঝে মাঝে শুনতে পাও, মানে আমি তো এই প্রথমবার শুনছি, আমার ভয় লাগবে না? তুমি ওঠো, তোমার ঘুমাতে হবে না। তো যাই, ওর ঘুম থেকে ওঠে, মানে বেঘরে সব ঘুমোচ্ছে। ওই নুপুরের আওয়াজ শুনতে শুনতে একটা সময় মনে হলো কি যে ঘরের মধ্যে আমার কানের পাশে এসে নৃত্য করেই যাচ্ছে। তো সারা রাত কোনোভাবে কাটালাম, ভোরের আলো সবে ফুটবে সেই সময় আমার চোখটা একটু লেগেছে। ভয়ে তো আমি ঘুমোতেই পারিনি। সকাল হলো, মানে উঠলাম। এইবার তখন আমার ননদ সবাইকে বলছে, কালকে বৌদি সারা রাত ঠিক করে ঘুমোতে পারেনি, আমাকে জ্বালিয়েই গেছে। তখন আমাকে জিজ্ঞাসা করছে কি হয়েছিল, আমি বলছি জানো তো মামি, এই হয়েছিল। বলে ধুর পাগলি, ওপরে ওই যে মহাদেব রয়েছে, তার গিন্নি আসে মাঝে মাঝে দেখা করতে, তাকেই, মানে সেই হয়তো নৃত্য করছিল, তার নুপুরের আওয়াজটা তোর কানে গেছে। বলছি সে যাই হোক, যেই আসুক ভাই, ও মানে ওরকম আওয়াজটা আমি জীবনে কোনোদিন শুনিনি। আর সেই আমার কথা শুনে সবাই হাসাহাসি। তখন আমার এই কথাগুলো শুনে আমার দেওর তখন বলল, মানে মামা শ্বশুরের এক ছেলে বলছে, জানো বৌদি, যখন আমি এরকম ফার্স্ট নুপুরের আওয়াজ পেয়েছিলাম, তো তখন আমার কোথাও মনে হয়েছিল যাই আমি গিয়ে একবার ছাদে দেখে আসি। তো আমি ছাদে উঠতে যাব, সেই সময় এত জোরে জোরে হাওয়া দিয়েছিল যে আমাকে ছাদের ওপরে যেতেই দিল না। ওই হাওয়া পুরো আমাকে নিচে নামিয়ে দিল সিঁড়ি থেকে। তখন তো ওর কথাগুলো আমি পুরো মনোযোগ সহকারে শুনছি, ভয়টা যেন আরও বেড়ে গেছে। ওর বাবাকে বলছি, আমি আর থাকবো না, তুমি আমাকে নিয়ে বাড়ি চলো। তো যাই হোক, 2 দিন কাটিয়ে তারপরে বাড়ি চলে আসি। এই হলো, মানে আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না সত্যি মা এসেছিলেন ছাদের ওপরে নৃত্য করতে, না ভৌতিক কিছু, জানি না।
তোমরা অবশ্যই কিন্তু জানাবে। এই গেল আমার একটা ঘটনা। তো আমাদের পাড়ার একটি বউয়ের ঘটনা তোমাদেরকে বলবো। তো বউটির নাম ছিল রিনা। পাড়ার মোটামুটি সবাই রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে ওই 12টার মধ্যে, কিন্তু রিনা প্রায় অনেক রাত অবধি জেগে থাকে। রিনার বর যেহেতু সিভিল পুলিশের ডিউটি করে, ও মাঝে মাঝে অনেক রাত্রিরে আসে, তো সেই কারণেই ওদের ঘুমোতে ঘুমোতে অনেকটা রাত হয়ে যায়। আর রিনার না প্রচণ্ড সাহস। তো মাঝে মধ্যে মানে খাওয়া দাওয়া হয়ে গেলে ওরা একটা মানে নেশা ছিল, যত রাতই হোক আমি বাসন মেজে তারপরে ঘুমোবো। তো এরকম কটা বাজে, তখন রাত 1টা বাজে, আশেপাশে সবাই ঘুমিয়ে রয়েছে, খালি ওদের ওই কলপাড়ের লাইটটুকু জ্বলছে। এবার সামনের বাড়ি আর রিনাদের বাড়ির মাঝখানটা পাঁচিল আছে, 3 ফুটের মতো পাঁচিলটা রয়েছে। এবার রিনা তো বাসন মাজছে, বাসন মাজতে মাজতে হঠাৎ করে না মানে খুব জোরে বস্তা সরালে যেমন একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা রিনা পেলো। কিসের আওয়াজ হলো? ও রাত্রিবেলা করে বাসন মাজতো, তবুও যতই সাহসী থাক এটা কেমন কেমন লাগতো। কিন্তু তবুও এবার বাসন মাজতে মাজতে ভাবছে বস্তা সরানোর এত জোরে আওয়াজ কি করে হলো। তখনও বাসন মাজতে মাজতে সামনের বাড়ি উকি মেরে দেখছে যে মানে বাথরুম আর পটিখানা দুটো পাশাপাশি ছিল, তো এই সিমেন্টের বস্তা দেওয়া থাকে, ওদের দরজা নেই, মানে সিমেন্টের বস্তা রয়েছে। তো তখন বলছে নিশ্চয়ই এইখান থেকেই আওয়াজটা এসছে। এবার ও তো তখন চিল্লিয়ে যাচ্ছে, দিদিভাই দিদিভাই তুমি তুমি বাথরুমে এসছো। কেউ তো আওয়াজ দেয় না। তখন রিনা কি করলো, সামনে গেছে। তাহলে বোঝো কত বড় সাহস। ওই বাথরুমের সামনে গেছে, ওদের বাড়ির পেছন থেকে সামনে গিয়ে ও না ব্যাপারটা দেখছে কে ঢুকলো। এবার তখন ও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কেউ বেরোচ্ছে না। ওর একটু ডাউট ফিল হলো, আমার এটা ঠিক লাগছে না, মানে রিনার মনে হলো যে আমার এটা ঠিক লাগছে না। ও কি করলো, সঙ্গে সঙ্গে আবার চলে আসলো, তাড়াতাড়ি করে বাসন টাসন ধুয়ে ঘরে চলে গেল। এইবার আমাকে মানে আমাদের কয়েকজনকে পরের দিন বলছে, ওরে বাবা তোমার কি সাহস, তুমি আওয়াজ পেয়ে চলে গেলে সামনে, যদি ওর বস্তাটা তুমি সরিয়ে দেখতে তোমার তো গলাটা খাপ করে ধরে নিত। বলছে দিদি ভাই আর বলো না, আমি মানছি যে আমার সাহস আছে, কিন্তু আবার এতটা সাহসও নেই যে ওইসব আমি দেখব। এই হলো আমাদের পাড়ার রিনার ঘটনা। সো বন্ধুরা, আজকের এই ছোট্ট দুটো ঘটনা তোমাদের কেমন লাগলো? এরকম অনেক ছোট ছোট ঘটনা আছে, যখনই সময় সুযোগ পাবো তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই আমি শেষ করলাম।